আশফাকুর রহমান আমাদের অতিথি। প্রিয় আশফাকুর রহমান, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আসাদ ভাই আজকের এই ইভেন্টের জন্য। বর্তমানে যুদ্ধ কখনোই কাম্য নয়। সারা বিশ্ব জুড়ে বর্তমানে বেশ কয়েকটা কনফ্লিক্ট চলছে বিভিন্ন ফ্রন্টে। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা গুরুত্ব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসার জন্য, এবং সকল অডিয়েন্সকে শুভেচ্ছা। আশফাকুর রহমান, আমরা কিছু ঘটনা দেখব। এই ঘটনার সাথে আপনি পরিচিত কিনা সেটা জানাবেন, এবং আরও বিস্তারিত কিছু প্রশ্ন থাকবে। প্রিয় দর্শক, আপনাদের শুরুতে অনুরোধ করি এবং একটা জিনিস জানাই যে বাংলাদেশের দর্শকদের কাছে ইউটিউব সেভাবে ভিডিওস বা লাইভ পৌঁছাচ্ছে না। শুধু আমার চ্যানেলে না, বেশ কিছু চ্যানেলের রিচ একদম ডাউন। বেশ কিছু বলতে সবকটা চ্যানেলই। তো এটার কারণ কি এখনও আমি জানি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি লাইভ শেয়ার করেন, বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে বোধহয় এটি সবার কাছে পৌঁছাতে পারে। সেই সাহায্য আপনাদের কাছে বরাবরের মতো চাই। এবং আমরা আশফাকুর রহমান ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু দেখি যে কি বলা হচ্ছে। আমার দেশ নামক একটি সো কল্ড পত্রিকা রয়েছে। তো এই পত্রিকা কি সব গার্বেজ, তারা মানে ওই শব্দটা ব্যবহার করলাম না, তো তারা যা কিছু খবর হিসাবে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, সেটার বাস্তবতা কি, এটা সত্যতা কতটুকু তা আমরা জানি। এবং এই আমার দেশের পরিচালক কারা তাও আমরা জানি। প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহু কেমন আছেন? শুধু আমার দেশ না, জনকণ্ঠ দখল হয়ে যাওয়ার পরে এটা হয়ে গেছে ছাগু কণ্ঠ। তারাও কিন্তু মারা গেছেন নেতানিয়াহু বলে একটা আশ্চর্যজনক সংকেত বা সাইন ব্যবহার করেছে, যেটার মানে অর্থ বিভিন্ন হতে পারে। তো আসলে কি হয়েছে, এবং এই দুটো এরকম সো কল্ড সংবাদ মাধ্যমের এই ধরনের গার্বেজ দেখার পরে জিন্নার সন্তানেরা কায়েদে ছাগু, তো তাদের অবস্থা হয় এরকম যে ব্যাপারটা কি ঘটেছে। আরে সুবহানাল্লাহ, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, ভাববো কি ভাববো না, খুশি হব কি হব না, এইরকম একটা অবস্থার মধ্যে। আশফাকুর রহমান, আপনি আমাদেরকে যদি একটু বলতেন কি ঘটনা, কি কাহিনী কি? প্রথমত দেখেন, আমাদের মানে এটা খুব আনফরচুনেট যে যুদ্ধের, আমি কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, অডিয়েন্স আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি আপনাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি। অডিয়েন্স নিশ্চয়ই শুনবেন। না শুনলে প্রিয় দর্শক, আপনারা একটু কমেন্ট করবেন আমার কথা ঠিক আছে কিনা, আশফাকুর রহমান ভাইয়ের কথা ঠিক আছে কিনা, এবং আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আগে হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। তো মানে যুদ্ধের মতো এমন একটা সেন্সিটিভ বিষয়ে যখন জাস্ট ক্লিক বেইটিং জার্নালিজম মানুষ করে, এবং এটা দিয়ে আসলে যে তারা খুব বেশি আমার দেশ বা ইত্তেফাক বা জনকণ্ঠ, মানে যেই মিডিয়া হাউসগুলো এই ধরনের নিউজগুলো করছে, তারা যে আসলে খুব বেশি পলিটিক্যাল কোনো গেইনও করতে পারছে তা না। এটা মূলত আমাদের বর্তমানে সাংবাদিকতার অন্যতম একটা দৈন্যতা ইন এ সেন্স, যে যুদ্ধের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে একটা ঠাট্টা তামাশা করা জাস্ট ফর ক্লিক বেইটিং। মানে বিষয়গুলো কি, মানে টিকটক কন্টেন্টের মতো, যেখানে আসলে নোবডি ইজ লুকিং ফর এনি মিনিংফুল থিংস, তাই না? বিষয়গুলো এরকম হয়ে গেছে ফটোকার্ড জার্নালিজমটা। তো মানে একটা সময় আমরা করোনা মহামারীর পরে এখন বাংলাদেশে দেখছি ফটোকার্ড মহামারী। এই যে যা ইচ্ছা এই ভেরিয়েন্ট ওই ভেরিয়েন্টে বানাচ্ছে। এতে যেটা হচ্ছে, মিডিয়া হাউসগুলো তাদের ক্রেডিবিলিটি হারাচ্ছে। বাট জেনুইন সিচুয়েশনগুলোর যদি আমি দেখি, আমি একটু মানে শুরুতে মানে অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল কিছু আপডেট দিতে চাই যে এই যুদ্ধের কারণে কি হচ্ছে, কোথায় গিয়েছে, কে আসলেই মারা গিয়েছে, কে আসলেই মারা যায়নি, বা কার মৃত্যুর খবর নিয়ে কিছুটা মিথ্যাচার করা যাচ্ছে, সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রথমত, ইরান এবং আমেরিকার মধ্যে একটা আলোচনাটা চলছিল। মানে আমি যদি চিন্তা করি, গত বছর থেকেই মানে কিছু আলোচনা শুরু হয়েছিল, বাট সেইখানে একটা যুদ্ধ শুরু হয়, এবং পরবর্তীতে সেই নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে হামলা হওয়ার পরে পরবর্তীতে একটা ব্রেক আসে। তো তারপরে আমরা যেটা দেখি যে ইরানের সাথে আবার একটা নেগোসিয়েশন চলছিল, বাট সেই সকল নেগোসিয়েশনে ইরান কিছু ফ্রজুলেন্সের আশ্রয় নেয়। ফ্রজুলেন্স ইন এ সেন্স, তারা মানে ফটকাবাজি, মানে মুখে এক কথা কর্মে আরেক কথা। তো এরকম মিথ্যাচার কিছু
করে, বাট আমেরিকা এবং ইসরায়েলের কাছে কিন্তু এনাফ ইন্টেলিজেন্স আছে। আমি আজকে একটু আপনাদেরকে ইনসাইট দেওয়ার চেষ্টা করব কিভাবে খোমেনিকে মারা হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে ইরান মানে ইসরায়েল কি জিনিস, মোসাদ কি জিনিস। মানে এদের সাথে জাস্ট মানে ইমানি জজবা দিয়ে মিথ্যা কথা বলে দিলেই যে জিনিসটা কাজ বের হয়ে চলে আসবে, ব্যাপারটা তা না। ওকে, তো এই জিনিসগুলো যখন চলছিল তখন ফেব্রুয়ারির 28 তারিখ আমেরিকা, যাদের যেই এই যুদ্ধটাকে কিন্তু আমেরিকা ইজ নট সেইং এ ইরান ওয়ার, দে আর সেইং ইটস অ্যান অপারেশন, মিলিটারি অপারেশন, এবং এটার নাম কিন্তু এপিক ফিউরি। ফেব্রুয়ারির 28 তারিখ এই অপারেশনটা শুরু হয়েছে, মানে দ্য লাস্ট ডেট অফ ফেব্রুয়ারি। তো এই ঘটনার পরে আমরা অনেক কিছুই দেখলাম। আজকে দিস ইজ দ্য সেকেন্ড উইক অফ দ্য ওয়ার, আজকে দ্বিতীয় সপ্তাহ চলছে যুদ্ধের। তো এই পর্যায়ে আমরা কি দেখলাম, ইরানের বেশ কয়েকটা কি স্টাবলিশমেন্ট এবং সেটেলমেন্টে ভালো অ্যাটাক হয়েছে জয়েন্ট ফোর্স ইসরায়েল এবং ইউএস এর কাছে, এবং তার রেসপন্সে আমরা যেটা দেখলাম যে একটা বদ্ধ উন্মাদ, মনে করেন যখন মাইর খেয়ে জানে কিছু করতে পারবে না, তখন সে উল্টাপাল্টা হাত পা ছোড়াছুড়ি শুরু করে এবং আশেপাশে যারে পায় তারই মারে। তো ইরান করলো কি, অনেকটা এইভাবে আগানো শুরু করলো। এখন মানুষজন বলবে যে ইরান ভেবে চিন্তেই করছে, ঠিক আছে, এটারও একটা নাম আছে মিলিটারি টার্মিনোলজিতে, আই উইল গো ইনটু দ্যাট। বাট ইরান যেটা করলো, এমনিতেই ইরানের কিন্তু সৌদি যে ব্লক, তার সাথে সম্পর্ক ভালো না। তো মিডল ইস্টের যে যারা জিও পলিটিক্সটা বোঝে, ইরান ভার্সেস সৌদি, যে কারণে মানে ইয়েমেন এর প্রক্সি ওয়ার চলে এবং এভরিথিং। তো ইরান করলো কি, সব জায়গায় গিয়ে আক্রমণ করে বসলো, ইনক্লুডিং দুবাই এয়ারপোর্ট, যেটা হুইচ ইজ এ হাইলি কমার্শিয়াল এয়ারপোর্ট। এবং এটার রিজনটা আমি আপনাদেরকে পরবর্তী এক্সপ্লেন করবো, কিন্তু ইরান সেই কাজটা করা শুরু করলো। এবং ইরানের বিষয়টা হলো কেমন, মনে করেন আপনি যুদ্ধ করেন হলো একটা সার্টেন মেথোডোলজি ফলো করে। ইরান কিন্তু ওদের কাছে জয় মেইন থিং, কোনো অবজেক্টিভ বা কোনো একটা পলিসি, ওয়ার ল, এগুলো ওদের এত ফলো করা, এত গ্রামার ফলো করার দরকার নেই। এই কারণে মনে করেন বাহরাইন, আজারবাইজান কাউকে সে বাদ রাখে না। এবং যেতে যেতে যেখানে যুক্তরাজ্য, আই মিন গ্রেট ব্রিটেন অ্যান্ড ইউনাইটেড কিংডম, প্রথম থেকেই যেহেতু লেবার গভর্নমেন্ট ইজ a little bit Islamic inclined because of their MPs and everything. Even Home Secretary তো ইউকেতে এখন একজন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম নারী, যদিও মুসলিমরা এখন তাকে গালি দিচ্ছে তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। এনিওয়ে, তো এগুলোর কারণে তারা শুরু থেকেই বলছে যে তারা এই যুদ্ধে অংশ নেবে না। কিন্তু এইটার এগেনস্টে কিন্তু আমরা দেখেছি আগের জায়গা থেকে অনেকেই বলেছিল যে আমেরিকার পাশে এজ এ ট্রাস্টেড এলাই ইউকের সবসময় থাকা উচিত। তো রেজাল্টে কি হলো, সাইপ্রাস একটা দেশ আছে ইউরোপে, তার কিন্তু দুইটা পার্ট আছে। আপার নর্দার্ন পার্টটা হলো টার্কি কন্ট্রোলড এবং লোয়ার পার্টটা হলো আপনার গ্রিস কন্ট্রোলড। ওখানে ইউকের বিমান বাহিনীর বেইজ আছে, সেখানেও মনে করেন ইরান ড্রোন অ্যাটাক করে দিল। তো এই সব জিনিস করতে করতে ইরান আলটিমেটলি যে জিনিসটা ইরানের ঘটলো, ইরানে কিন্তু খুব প্রিসিশন অ্যাটাক হলো আমেরিকা এবং ইসরায়েলের। এবং এতে আয়াতুল্লাহ আলী খামেনি সে কিন্তু মারা গেলেন, ভদ্রলোক মারা গেছেন। সুতরাং আমি একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসলে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশনে যাব না, বাট তার মৃত্যুর ঘটনার পর ইরানের কিন্তু কিছু আমার দেশ জনকণ্ঠ টাইপের, ইরানেও তো ইরানের দেশ, ইরানের কণ্ঠ, ইরান নিউজ টাইপের কিছু পোর্টাল আছে যারা ফটোকার্ড জার্নালিজম করে, এটা গ্লোবালি একটা ঝামেলা প্রবলেমেটিক ইস্যু। তারা কিন্তু ইনিশিয়ালি ডিক্লাইন করলো, তারা কিন্তু এই জিনিসটা খুব হাইলি ডিক্লাইন করলো, না খোমেনি মারা যায় নাই, এটা না ওইটা না। আপনি খেয়াল করে দেখবেন, আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল, আপনি আমাকে বলেছিলেন যে ভাই এটা নিয়ে একটু কথা বলার, খোমেনি মারা গেল কিনা। আমি আপনাকে বললাম যে ইরান কিন্তু ইনিশিয়ালি এটা সহজে স্বীকার করতে চাইবে না, বাট এটা মানে ডিনাই করে থাকারও কোনো সুযোগ নেই। আমি মোটামুটি কনফার্ম ছিলাম মারা গেছে, কারণ একটা ওয়ার গ্রামার যারা বোঝে তারা জানে যে আমি শত্রুপক্ষের কেউ মারা গেছে এটা নিয়ে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ আমি বলবো মিথ্যা কথা, মারা গেছে, তার 1 মিনিট পরে সে লাইভে এসে বলবো আমি বেঁচে আছি। তো যুদ্ধের শুরুতে আমি যুদ্ধটা হেরে গেলাম ন্যারেটিভলি। সো আই এম নট স্টুপিড। সো আমেরিকা, ট্রাম্পকে আপনি অ্যারোগেন্ট বলতে পারেন, আপনি ট্রাম্পকে খুবই ব্রুটাল বলতে পারেন, বাট ট্রাম্পকে আপনি স্টুপিড বলতে পারেন না। হি ইজ নট স্টুপিড, সে কিন্তু নাইভ না। তো সে যখন পাবলিকলি বলতেছে মারা গেছে খোমেনি, তখন মানে মারা গেছে, এটা বেসিক, এটা শুধু মানে কনফার্ম।
জি, ট্রাম্প তো শুধু ট্রাম্প না, মানে যে একা একটা কথা বলে দিল, এটা তো হোয়াইট হাউসের একটা সিদ্ধান্ত। তাছাড়া তারা যে নামটা দিয়েছে এপিক ফিউরি, মানে তীব্র ক্ষোভ, মানে এই যে হুমকি ধমকি আগে দেওয়া, এপিক ফিউরি। হ্যাঁ, এপিক ফিউরি। তো এই যে তীব্র, এটার অনেকেই বলছেন এখানে বাংলায় বলতে, আমি জানি না বাংলায় আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমরা বাংলায় বলছি। এইটা একটু কনফার্ম করবেন। এবং বেশ বড় একটা এটা কি ওই যে ইউটিউবের নতুন ফিচার যেটার কারণে অটো ট্রান্সলেট হয়ে গেল নাকি আবার আমাদের কথাবার্তা? অটো ট্রান্সলেশন তো অফ করা, আমার ভিডিওগুলো যেন অটো ট্রান্সলেট না হয়, কারণ অটো ট্রান্সলেট হলে টাইটেল ডেসক্রিপশন গুলো ট্রান্সলেট অটো হয়ে যায় এবং মিনিং বদলে যায়। না, ইংলিশ অডিয়েন্সের জন্য কথা বলে আমরা ইংলিশেই করতাম পডকাস্ট, বাংলায় এটা অটো ট্রান্সলেট। তো আমরা বাংলায়, এই একজন বাংলায়, আমি কমেন্টগুলো দেখাচ্ছি, আর যারা যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো যে আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার এই বুকের পাশে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে। আমি সবাই কমেন্ট করলে তিনি নিশ্চয়ই আশা করেন তার কমেন্টটা সবাই দেখুক। এই মুহূর্তে ফেসবুক ইউটিউব মিলে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ ডাউন আপ হচ্ছে, দেখছেন। তো সবাই আপনাদের কমেন্ট দেখছে, এক কমেন্ট বারবার করবেন না, আর যদি এটা করা হয় তাহলে ব্লক করতে হবে। তো যে প্রসঙ্গে বলছিলেন যে ইউএসএর প্রেসিডেন্ট যেটা বলছেন, সেটা কিন্তু শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নয়, এটা তাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত, তিনি মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাই তো? আচ্ছা, আপনি যদি ইউএস সেক্রেটারির কথাও শুনেন, তারা এই সকল বিষয়গুলোতে তারা একইভাবে কথা বলবে। এটার কারণ আছে, কারণ হলো আপনার হোয়াইট হাউস তো একটা প্রেসিডেন্ট অফিস। তো প্রেসিডেন্ট যখন এক্সিকিউটিভ অর্ডারে, এই যুদ্ধটা কিন্তু প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডারে শুরু হয়েছে, অপারেশন এপিক ফিউরি। কারণ প্রথমত, as per the US Constitution, if you want to declare a war, that needs a parliamentary approval. এটা কিন্তু সিনেটের অ্যাপ্রুভাল লাগে। এই কারণে সে কিন্তু এটাকে যুদ্ধই ঘোষণা করে না, সে এটাকে একটা মিলিটারি অপারেশন ঘোষণা করছে, যেটার অথরিটি অ্যাজ এ প্রেসিডেন্ট তার আছে। এই জন্য এটার নাম অপারেশন এপিক ফিউরি। ওরা এরকম ইরানের আগেও অপারেশন ইউএস করেছে, দিস নাথিং নিউ। তো সে এই জিনিসটাতে, তার অফিস পুরো বিষয়টাতেই বিভিন্ন কিছু বলে যাচ্ছে। তো আমি যে জিনিসটায় আসতেছিলাম, যে আলটিমেটলি এই যুদ্ধে কে কতটুকু লস হলো। আজ পর্যন্ত ইরানের অ্যারাউন্ড 1300 থেকে 1400 লোক, এখনো নাম্বার কনফার্মড 100% না, বাট এটা মোটামুটি আইডিয়ালি বলা যায়, আজ পর্যন্ত 2 সপ্তাহে 1300 থেকে 1400 লোক মারা গেছে। আচ্ছা, দ্য সেকেন্ড ক্যাজুয়ালিটি কিন্তু এই যুদ্ধের আরেকটা ফ্রন্ট, সেটা হলো লেবানন। সেখানে মোর দেন 500 মানুষ মারা গেছে। আমি লাস্ট বোধহয় 500 to 700 এর মধ্যে নাম্বারটা ঘোরাফেরা করছে। আর আমেরিকার এখন পর্যন্ত মারা গেছে 7 জনের মতো, আর ইসরায়েলের প্রায় 200 লোক মারা গেছে। তো আলটিমেটলি যদি ব্যক্তির কথা বলি, নেতানিয়াহু মারা যায় নাই, মারা গেছে খোমেনি। এবং খোমেনি মারা যাওয়ার পরের যে ঘটনাগুলা, সেই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝবো যে ইরান অ্যাকচুয়ালি যুদ্ধে ইরান না যুদ্ধে নেমে এটা যুদ্ধ করতেছে না। মানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বলে একটা জিনিস আছে, ইরান শুরু করেছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, হুইচ ইজ এ ভেরি প্রবলেমেটিক। মানে ওয়ার টু ডিফেন্ড অ্যান্ড ওয়ার টু ডিস্ট্রাক্ট, দুই জিনিস। হ্যাঁ, ইরান ইজ নট ডুইং অ্যান ওয়ার টু ডিফেন্ড, ইরান ইজ ডুইং অ্যান ওয়ার টু ডিস্ট্রাকশন। আর আমেরিকা অ্যান্ড ইসরায়েল ইজ ডুইং আ ওয়ার ফর ডেস্ট্রয়িং দ্যার এনিমি। সো এই জন্য আপনি দেখবেন ইরানের যে অ্যাটাকগুলা হচ্ছে, সেগুলোতে ভরপুর সিভিলিয়ান মারা যাচ্ছে। যেখানে অ্যাটাক করতেছে, ওরা কিন্তু নেতানিয়াহুকে টার্গেট করে মারতে পারে নাই, ট্রাম্পকে টার্গেট করে মারতে পারে না, বা ইসরায়েলি আর্ম ফোর্সেসের চিফকে মেরে ফেলতে পারে নাই। কারণ ওরা হলো, মানে এটা আমি আপনাকে একদম সোজা কথাই বলি, মনে করেন আপনি একটা গ্রামে গেছেন, 10-12টা পোলাপাইন খেলতেছে, আপনি ওখানে একজনের সাথে আপনার প্রবলেম, আপনি একজনকে টার্গেট করে একটা গুলতি দিয়ে আপনি মারছেন। আর মনে করেন সে পাগলায় গিয়ে, তার হাতে কিছু না, সে মনে করেন উল্টাপাল্টা এমন ভাবে মারতেছে, কোথায় কারে কি মারতেছে সে নিজেও বুঝতেছে না। তার হলো নিজের, কারণ এখন হাত পা না চালাইলে আবার মানুষজন, আইআরজিসির যে মডেলটা, আমি আমার লাস্ট পডকাস্টেও বলছি, ইরানের যে সরকার ব্যবস্থা, এটা থিওক্রেটিক। এটা আপনি যদি কোনো আলাদা ইনস্টিটিউশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্টের সাথে এটাকে তুলনা করেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। এই সরকার দাঁড়ায় আছে ন্যারেটিভের উপর, আমরা আল্লাহর শক্তি,
এখন যদি দেখে আল্লাহর শক্তি চিপায় চু চু করে মনে করেন বিড়ালের মতো কুই কুই করতেছে, তাহলে তো মনে করেন পাবলিকও আলটিমেটলি এই সরকারের প্রতি এখনো যে একটা ইরানে তো একটা গ্রুপ এখনো থিওক্রেটিক গভর্নমেন্টের উপর ইসলামী রেজিমের উপর ভরসা রাখে, তারাও কিন্তু ভরসা হারায় ফেলাবে যে কিরে ভাই আল্লাহর শক্তি এটাই তো সুপ্রিম পাওয়ার, এটা কেন এই অবস্থা। তো আলটিমেটলি এই জিনিসগুলোর জন্য এইটা একটু এইটার নিউজটা একটু পুরান, এটা একটু মানে হ্যাঁ, এই 6 টোলটা তারিখে, বাড়ছে। 5 তারিখে। হ্যাঁ এটা, হ্যাঁ এক্স্যাক্টলি এই 6 দিনে বেশ বাড়ছে, বিশেষ করে আপনার লেবাননে ডেথ ক্যাজুয়ালিটি অনেক বেশি এখন, বাংলাদেশেও মারা গেছেন কিন্তু মিডল ইস্টে। তো যাই হোক, তো আলটিমেটলি এই যুদ্ধটার কারণে যে জিনিসগুলা সিচুয়েশনে আলটিমেটলি হয়েছে, ইরান মিডল ইস্টের দেশগুলোতে আক্রমণ করেছে, ইরান বললাম ইউকে এয়ারবেজে আক্রমণ করেছে, এবং এটার রেসপন্সে ইউরোপ ইজ কাইন্ড অফ নাও গেটিং এগেনস্ট ইরান। প্রথমে ইউরোপ এই জায়গায় পার্টিজান ছিল না, যেহেতু এটা কোনো ন্যাটো অ্যালায়েন্সের যুদ্ধ না। ইরান তুর্কিকে আক্রমণ করেছে সরাসরি, হুইচ ইজ এ মেম্বার অফ ন্যাটো। সো নেটোর আর্টিকেল 5 অনুযায়ী যদি ন্যাটো অ্যাক্টিভেট হয়, তাহলে মানে দ্য হোল ইউরোপ, আটলান্টিক, টার্কি, এভরিথিং ইজ মানে এভরিবডি ইজ ইরানস এনিমি। সো আমি জানি না ইরান এটা এফোর্ড করতে পারে না, বাট আমি যতটুকু বুঝতেছি ইরান ইজ নট ডুইং আ র্যাশনাল ডিসিশন। তারা তাদের থিওক্রেটিক যেটা প্রবলেম আর কি, থিওক্রেসি বা ধর্মবিশ্বাসে মানুষ তার যৌক্তিকতা হারায়, সে মানে ইরানও সেই জিনিসটা হারাইছে। তো এইটার কারণে এখন পর্যন্ত আমি খুব শর্টলি বলে যাই, ইরানের প্রায় মানুষ মারা গেছে 1300 থেকে 1400, এর মধ্যে আপনার সিভিলিয়ান প্রায় 200 আছে, আর মোস্টলি যেগুলা ছাড়া 200 ছাড়া বা 1100 সব মিলিটারি এবং লিডারশিপ। লেবাননে প্রায় 500-র মতো মানুষ মারা গেছে, ওর মধ্যে যদি আমি আদার গালফ স্টেটের কথা বলি 20 জন মানুষের মতো মারা গেছে। সো টোটাল এখন পর্যন্ত এই জিনিসটাতে, আর যদি আমরা আগের টোলটাও দেখি তখন প্রায় 30,000 লোককে তো রেজিমই মেরে ফেলছে, যদি এটা নিয়ে 3,000 থেকে 30,000-এর একটা মানুষজন দেখেন, এটা বলতেই পারে, কিন্তু আমি 3,000 ধরলেও সেই 3,000 স্টিল আমেরিকার থেকে ছোট, মানে সরি আমেরিকার ডেথ কাউন্টের থেকে বড়, যেটা আমেরিকা মেরেছে বা ইসরায়েল মেরেছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন, এবং এই যুদ্ধটা এমন একটা মানে স্পাইরাল অফ ওয়ারে এসে দাঁড়িয়েছে, ইরান এই যুদ্ধটাকে থামাবে না। আর ইরান যদি না থামে, একটা আহত কুকুরকে আপনার আলটিমেটলি সে যদি উন্মাদ হয়ে যায়, তখন আলটিমেটলি তাকে আপনার নিউট্রালাইজ করতে হয়। এইখানে জিনিসটা রেজিম চেঞ্জ, এবং স্পেশালি এই ক্ষেত্রে তো আসলে আমেরিকার অবজেক্টিভ খুব বেসিক। ইনিশিয়ালি আমরা ক্লিয়ার ছিলাম না আমেরিকান অবজেক্টিভটা কি। এখানে ইসরায়েল এবং আমেরিকান যে দুইটা পার্টি, তাদের অবজেক্টিভগুলো একটু বলি। আমেরিকার অবজেক্টিভ হলো ইরান যেন মিডল ইস্টে কোনো ধরনের নিউক্লিয়ার পাওয়ার গেইন করতে না পারে, এবং থিওক্রেটিক্যাল এই রেজিমটাকে এই জন্যই তাদের সরাইতে হবে, কারণ থিওক্রেটিক রেজিমের একটা বৈশিষ্ট্য, আমরা যত যাই থিওরিটিক্যালি বলি, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যখন একটা ধর্মভিত্তিক, বিশেষ করে ইসলাম ভিত্তিক কোনো রাজনীতি বা রাজনৈতিক শক্তি থাকে, তারা কখনো সত্যবাদী হয় না, তারা প্রচুর মিথ্যাচার করে, তারা আপনার সাথে ধোঁকাবাজি করে। এটা আপনি যে কোনো দেশে দেখবেন, এটা আপনি আফগানিস্তানে যান, এটা আপনি পাকিস্তানে যান, এটা ইভেন আমাদের লোকাল ইনহাউস আপনি জামাতকে দেখেন, এটা একটা বাস্তবতা। এই গুপ্ত এটা নিয়ে আমি আপনাকে জাস্ট একটু আগে থামাতে চেয়েছিলাম, আমি আর লোভ সামলাইতে পারলাম না, আমি থামাই একটু, কেমন? আমার একটা অপিনিয়ন দিই। আপনি উদাহরণ দিছিলেন কুকুর পাগল হয়ে গেলে সেই পাগলা কুকুরের নিউট্রালাইজ করা, মানে তারে নিধন করা। আমার বক্তব্য হচ্ছে ভাই, কুকুর তো গুপ্ত না জামাত ইসলামের মতো। কুকুরের দাঁত আছে, ক্যানাইল টিথ, সে যখন রাগে তখন ঘ ঘ করে, দাঁত দেখায় আগে, কিন্তু এটা তার অস্ত্র, তার ওয়েপেন, দেখায় যে আমি কিন্তু কামড়াবো। ঘেউ ঘেউ করে, যখন খুব বেশি ঘেউ ঘেউ করে তখন কামড়ায় না, আর যখন খুব খেপে যায় ঘ ঘ করে এসে কামড় দেয়। আপনি তো তার কাছ থেকে নিরাপদে দৌড় দিতে পারবেন, জানতে পারবেন যে সে কামড়াবে। জামাত ইসলাম, ইরান, আফগানিস্তান, এরা তো গুপ্ত। আপনি দেখেন ইরান, সে প্রক্সি ওয়ার চালায়, এই হিজবুল্লাহরে অস্ত্র দেয়, এরে অস্ত্র, হামাসরে অস্ত্র দেয়, তার হ্যাডাম নাই যুদ্ধ ঘোষণা করার। তো এটা তো জি ও কুকুরের সাথে তুলনা চলবে, কুকুর বহুত মহান এদের চেয়ে। হ্যাঁ, আপনি আসলে এই জিনিসটা বলতে পারেন, এটা অনেকটা ছুঁচোর মতো, যে দিনের আলোতে বাইরে আসে না, গুহায় গুহায় চরে। চিকা বলে অনেক জায়গায়, চিকা
ছুঁচো, এদের আসলে বৈশিষ্ট্যটা এরকম। তো আমরা কিন্তু দেখেন, আপনি বাস্তবতা অনুযায়ী যদি দেখেন এদের এই প্রবলেমটা আছে। সো এদের সাথে আপনি জেন্টলম্যান ওয়েতে ডিল করাটা খুব ডিফিকাল্ট, কারণ এরা জেন্টলম্যান গ্রামার কিছুই ফলো করে না। এবং আমি পরবর্তীতে আসতেছি ইরান এখন কি করবে, এবং পরবর্তী ফেজে আমি এটা বলবো যে হোয়াট ইজ নেক্সট, আমি বর্তমান পরিস্থিতিটা বলতেছি। তো এই সিচুয়েশনে আমেরিকার যেটা অবজেক্টিভ, যে এই থিওক্রিটিক্যাল রেজিম সরাই ফেলতে হবে, কারণ থিওক্রিটিক্যাল রেজিম রাখলে আজকে খোমেনি, কালকে মোস্তফা, পরশুদিন আরাফি, যেই আসুক, মেকানিজম একটাই। কারণ তাদের কনস্টিটিউশন, তাদের হলিবুক তো একটাই, তাদের প্রফেটের লেসন তো একটাই, তাদের নবী তো এগুলাই শিখাইছে। আলটিমেটলি মুখে নীতির কথা বলবা, তারপর জেনার কথা না বলে নিজে পেডোফিলিয়া করে বেড়াবা, আছে এরকম অনেক কিছু বিষয় আছে। তো এই জিনিসগুলোর কারণে ওদের ডিএনএতে এই জিনিসটা ইমপ্রিন্টেড, এবং আলটিমেটলি এই প্রবলেমটাই হচ্ছে এই কারণে। আর ইসরায়েলের অবজেক্টিভটা খুব ক্লিয়ার। আপনি যদি দেখেন 1979-এ ইসলামিক রেজিম যখন ক্ষমতা নেয়, তাদের মানে মানুষের, ওরা তো ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, আপনি যদি হিস্ট্রিটা দেখেন বুঝবেন। তো ইলেকশনে যেরকম ইশতেহার থাকে না, তো ওদেরও কিছু ন্যারেটিভ ছিল। তাদের ওয়ান অফ দ্য কি ন্যারেটিভ টু কাম ইনটু দ্য পাওয়ার ওয়াজ ডিস্ট্রাকশন অফ ইসরায়েল, অ্যানাইলেশন অফ ইসরায়েল। সে ইসরায়েলকে অ্যানাইলেট করে ফেলবে, এটাই ছিল তার মেইন ফাউন্ডেশন। আপনি দেখেন যেই রেজিমের ফাউন্ডেশন ইসরায়েলের অ্যানাইলেশন, তো ইসরায়েল কি ভাই নিজে বেঁচে থাকতে চাইবে না? আমি তো এখানে ইসরায়েল যেই মেথডে অ্যাটাক করেছে বা বিভিন্ন কেসকে ডিল করেছে, আমি সেই মেথোডোলজিতে যাচ্ছি না। সেই মেথোডোলজির অনেক কিছু নিয়ে আমিও ডিসএগ্রি করি, আমি ডিসঅ্যাপ্রুভ করি, আমি অনেক ডিস্টার্বড ইসরায়েলের অনেক ওয়ে অফ ওয়ার্কিং নিয়ে। বাট যদি ইন প্রিন্সিপাল বলি, ইসরায়েল তো ভাই নিজেকে ডিফেন্ড করার জন্য এটা করবে, তার যান বাঁচানো ফরজ না? এটা তো মুমিনেরও বোঝা উচিত। আমি তো আজ পর্যন্ত কোনো ইসরায়েলি প্রক্সি টেরোরিস্ট গ্রুপ দেখি নাই, হামাস বা হিজবুল্লাহর মতো, যেটা এসে মনে করি ইরান এসে অ্যাটাক করে বেড়াইছে। সো আলটিমেটলি ইসরায়েলের অবজেক্টিভ ভেরি বেসিক, যে এই রেজিমকে সরাইতে হবে টু ডিফেন্ড দেমসেলফ। আমেরিকার জিনিস হলো মিডল ইস্টে, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, এনএসএ, যে সিকিউরিটি পলিসি, সেটা যদি আপনারা দেখেন, যেটা ডিসেম্বরে পাবলিশ হয়েছে, মিডল ইস্টে ওরা ইরানকে এবার ফোকাস করবে। দ্যাট ওয়াজ ইন দ্যার প্রায়োরিটি লিস্ট, আই স দিস কামিং। বাট কি ওয়েতে আসবে সেটা আমরা জানি না, এটা পরবর্তীতে আমরা এখন দেখতে পাচ্ছি। বাট ইরান নিয়ে কিছু একটা হবে এটা তো আমরা জানতাম। সো আলটিমেটলি দিস ইজ দ্য সিচুয়েশন। এখন খোমেনি চলে গেছে, খোমেনি চলে যাওয়ার পরে একটা নতুন আয়াতুল্লাহ ওরা সিলেক্ট করেছেন। তার এখন আমি জানি না তার শুনছি তার নাকি অভিষেক, না অভিশংসন হয়েছে কিনা, না সরি অভিষেক হয়েছে কিনা। বাট ইন্টারিম টাইমে ওদের প্রেসিডেন্ট, ওদের চিফ অফ, শুনছি তো না ওইটা এখনো মানে অনেস্টলি এগুলা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সব ফ্রন্টেই হচ্ছে। লেটস টক অ্যাবাউট দ্য ভ্যারিফাইড নিউজ। এখনো এরকম কোনো ভ্যারিফাইড নিউজ আমার রেডারে আসে নাই। বাট আমি যে জিনিসটা জানি, ইরানের এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডটার গভর্নেন্সটা আছে হলো ওদের যে প্রেসিডেন্ট, ওদের মানে চিফ অফ জুডিশিয়ারি, ওদের তো ওই যে শুরা কমিটির মতো ইসলামিক থাকে না একটা জাজদের, মানে ওরকম জুডিশিয়াল না, ওইটা ডিফারেন্ট জুডিশিয়াল, যারা মনে করেন ওই যে এক পুরুষ সাক্ষী সমান দুই নারী সাক্ষী, সেই মেথডে চলে। তো ওদেরকম চিফ অফ জাস্টিস আর আরাফি, যাকে আসলে এই যে বাংলাদেশের বাংলা মিডিয়া যাকে প্রথমে আয়াতুল্লাহর জায়গায় বসাই দিছিল, অ্যাকচুয়ালি তা না, এটা তিনজনের একটা কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিল এটা ডিল করছে আইআরজিসি। আর ইরানের গভর্নেন্স অনেক কমপ্লিকেটেড। এইখানে বুঝতে হবে যে আইআরজিসি কি, আইআরজিসি না বুঝলে আপনি ইরানের গভর্নেন্স বুঝবেন না। সো তারা এরপরের পার্টে আমি এটা আসবো যে এখন যাকে নতুন নমিনেট করা হয়েছে সে কেন নমিনেট হয়েছে, এবং এটা হওয়াতে ইরানের আসলে কপালটা পড়ছে। সে কেন আয়াতুল্লাহ খামেনির চেয়েও খারাপ, আয়াতুল্লাহ খামেনির ছেলে মাস্তবা, এটা আমি পরের ফেজে বলবো। সো দিস ইজ দ্য প্রিটি মাচ সিচুয়েশন ইন ইরান। থ্যাংক ইউ। আমি একটু অনেক ধন্যবাদ আশফাকুর রহমান, এবং দর্শকদের বলে রাখি যে আপনারা কমেন্ট করছেন, কমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। শালীনতা বজায় রাখবেন, আর যথারীতি খামেনির পোলাপান যদি এখানে থাকে তারা তাদের ভাষা যেটা ব্যবহার করতে চায় করতে পারে, এটা আমরা কিছু বলে করতে পারবো না। একটু আগে যে আমাদের আশফাকুর রহমান ভাই বলছেন, আসাদ ভাই একটু বলি, তারা
এইখানে আমরা বসে কোনো রকম গালিগালাজ না করে যদি রেজিমের ক্রিটিসিজম করতে পারে, তারা এসে যদি কমেন্টে গালিগালাজ করে দিতে পারে, সেটাতে আমরা ক্লিয়ারলি বুঝে যাব যে এই গ্রুপটার এবং এই গ্রুপের সাপোর্টাররা আসলে তাদের চিন্তার দৈন্যতা কি। আমার কমেন্টে যে, আমার ফেসবুকের পোস্ট কমেন্টে যে গালিগালাজ করে, আই ডোন্ট মাইন্ড এন্ড আই ডোন্ট ডিলেট অর ব্লক দেম। লেট পিপল সি হোয়ার দে বিলং টু, ইটস ওকে। এক্স্যাক্টলি। এবং আশফাকুর রহমান একটু আগে বলছিলেন সুরা সদস্য, এই সুরা সেই সুরা না, এই সুরা সেই সুরা না, এই সুরা অন্য সুরা, সেই সুরা সম্পর্কে আমরা জানবো এখন। আশফাকুর রহমান ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি বাংলাদেশের একটা ঘটনা দেখলাম, রাকি সোলাইমান সিদ্দিক নামের, আমি ওই পোস্টটা পড়বো এবং আপনার কাছে জানতে চাই এটার মোজেজা কি, এরকম কিছু হতে পারে কিনা। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বেশ কিছু ভিডিও বানানো হচ্ছে যেখানে আবাবিল তৈরি করা হচ্ছে, আবার বলছে আবাবিল পাখি, আবাবিল মানেই পাখি, তো রোবোটিক আবাবিল তৈরি করা হচ্ছে, যেখানে ইউএসএ আব্রাহাম লিঙ্কন এবং মানে এই যে তাদের তাদের যে ওয়ারফেয়ার, তাদের যে কৌশলগত অবস্থান, তাদের যে শক্তিমত্তা, তাদের যে নৌবহর, এগুলো তো বিশ্বে অনন্য, মানে আর ধারে কাছেও কেউ নেই। তো সেইখানে যে এই কাল্পনিক বিষয়গুলো নিয়ে যে নেতানিয়াহু মারা যাওয়ার মতো ঘটনা দিয়ে আসলে কি প্রমাণ হয়, আমরা চলুন কল্পনা বাদ দিয়ে একটু বাস্তবতায় যাই। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা একটু শেয়ার করতে পারেন যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, এটাই আমাদের চাওয়া। একটু বলে রাখি, আমাদের ভিডিও অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো পয়সা খরচা হবে না, আমাদের অনেক লাভ হবে। লাভটা কি হবে? একটা সাবস্ক্রাইব করলে কি ইউটিউব আমাকে 1 টাকা দেবে? পয়সা দেবে না, পয়সা না। বিষয়টা হয় আপনাদের কাছে পরবর্তীতে নোটিফিকেশন যাবে কোনো ভিডিও আপলোড করলে বা লাইভ শো শুরু করলে। তো যত বেশি মানুষ দেখবে, এটা আমাদের পরিশ্রমের সার্থকতা হয়। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হই, যেমন আশফাকুর রহমান ভাই ব্রিটেন থেকে যুক্ত হয়েছেন, আমি কানাডা থেকে এটি হোস্ট করছি, আপনারা কেউ বাংলাদেশ থেকে, কেউ ভারত থেকে দেখছেন বা বিশ্বের অন্যান্য দেশ থেকে দেখছেন। তো এই যে বিভিন্ন জায়গা থেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি, দেখি, বুঝি, বোঝার চেষ্টা করি, আমরা নিজেরা একটু সমৃদ্ধ হই, অন্যকে সমৃদ্ধ করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য তো আমাদের এই সমাজে ধর্মীয় সংঘাত তৈরি না করে, বিভাজন তৈরি না করে সবাই মিলে ভালো থাকা। দেখুন, দিল্লি না ঢাকা বলতে বলতে ভারত বিদ্বেষ, ভারতের 7 সিস্টার্স খেয়ে ফেলবে, এই কথাগুলো কারা বলেছিল? ইসলামিক সন্ত্রাসীরা। ফলাফল কি? গতকালকে কাঁদলো ভারত যেন আমাদেরকে তেল দেয়, তো ভারত সেই পাইপলাইন দিয়ে হাজারো মেট্রিক টন তেল পাঠাচ্ছে। আবার আজকে কাঁদছে যে রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, ইউএসএ আব্বা যেন অনুমতি দেয়। তো দিল্লি না ঢাকা বলতে বলতে তুমি গোলামি করছো ইসলামাবাদের, গোলামি করছো ওয়াশিংটনের। তো এগুলো তো অনর্থক। কেন? নিজের আগে তোমার প্রতিবেশী ভারতকে শত্রু বানাচ্ছে কেন? শুধুমাত্র ঘৃণা থেকে, হিন্দু বিদ্বেষ। সেই রকমই একটা বিদ্বেষ থেকে একটা কাল্পনিক পোস্ট, মানে এরা যখন পর্ন দেখে তখনও এই মানে সে পর্নস্টার মুসলিম কিনা, মানে এইভাবে বোধহয় তারা ডিফারেন্সিয়েটিভ, মানে এই যে চিন্তার দন্যতা, যে তারা ওইভাবে পার্থক্য বোধহয় করে, এই জাতিগোষ্ঠীর মানে সুশিক্ষা না হলে আমরা পিছিয়ে যাব। এটাই আমাদের উদ্দেশ্য, মানুষকে আলোকিত করা। একটা পোস্ট পড়ছি, প্রিয় দর্শক, রাকি সোলাইমান সিদ্দিক নামের একজন আল্লাহর বান্দা, তিনি লিখেছেন, এই যে চিত হয়ে শুয়ে আছেন, তো এইটি কে আমি একটু পড়ি। ছবিতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন মসজিদের ইমাম, খতিব। নিজের ইমান, আকিদা ও আমল আখলাতে হঠাৎ পরিবর্তন দেখে আল নবী কি আচ্ছা কিছু একটা ধান্দাবাজি সেন্টার, হ্যাঁ, কি আন নবী রুকাইয়া অ্যান্ড হিজমা সেন্টার, এইখানে ওই তাবিজ কবজ টবজ এইসব আমি সম্ভবত, আচ্ছা যাই হোক। তো এইখানে কি সেন্টারে ডায়াগনোসিস করতে গেছে। আচ্ছা, ডায়াগনোসিস সেশনে তার শরীরে শয়তান অ্যাক্টিভ হয়। আমি শয়তানকে জিজ্ঞেস করলাম, তাকে কেন ধরলি, তার কাছে কেন এসেছিস? শয়তান বলতে লাগলো সে জিহাদের স্বপ্ন দেখে, মানে এই যাকে ধরেছে সে কেন জিহাদের স্বপ্ন দেখে, সে কেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার স্বপ্ন দেখে, সে জান্নাতের সবুজ পাখি কেন হতে চায়, এই জন্য এই ভূত তাকে ধরেছে, শয়তান তাকে ধরেছে। তার এত বড় স্বপ্ন আমরা কখনোই, মানে শয়তান কখনোই পূরণ হতে দেবে না। আমি জিজ্ঞেস করলাম, তোদের ধর্ম কি? শয়তান উত্তর দিল, আমরা হিন্দু। দেখেন, শয়তান উত্তর দিল আমরা হিন্দু বিদ্বেষ এবং কল্পনাতেও তাদের হিন্দু বিদ্বেষ।
ভারতের গুজরাট থেকে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে মুজাহিদদের কাছে পাঠিয়েছে। ভারতের গুজরাট থেকে শয়তান, হিন্দু শয়তানকে, মানে হিন্দু ভূতকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাছে পাঠিয়েছে। বলাৎকারের জন্য পাঠিয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, যাই হোক, যারা জিহাদের স্বপ্ন দেখে তাদেরকে পথভ্রষ্ট করাই আমাদের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য। কোন পদ্ধতিতে পথভ্রষ্ট করে এইটা তো উল্লেখ করলো না। বলাৎকারী হবে। শয়তানের কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেছিলাম। আল্লাহ তার সৈনিকদের সকল চক্রান্ত থেকে হেফাজত করুন। পোস্টটি শেয়ার করবেন সবাই। শিগগিরই ভিডিওটি আপলোড করা হবে ইনশাল্লাহ। তো আরশিনগর, বীরপুর, নরসিংদী, ঢাকায় ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ইমাম চিত হয়ে আছেন, চিৎপটাং। আমার প্রশ্ন, ভাই, হিন্দু বিদ্বেষ দেখাক যাই দেখাক, আল্লাহর বান্দা যেহেতু বলেছে নিশ্চয়ই ভালো বলেছে, কত হচ্ছে এরকম একটা শয়তান বাংলাদেশ থেকে ট্রেনিং দিয়ে নেতানিয়াহুর কাছে পাঠিয়ে দেওয়া যায় না? এবং যেগুলো মোল্লা মুন্সিরা মসজিদে বসে করে ওই জিনিসটাই করে দিতে হবে, নেতানিয়াহুকে খুব ধৈর্য বলাৎকার করে ফেলো। মানে তাদের যেটা চিন্তা, এটা আমার চিন্তা না, তাদের চিন্তা। তাদের চিন্তা হচ্ছে, দেখবেন এখানে কমেন্টে, তোর মাকে এই করি সেই করি, তোকে এই করি সেই করি। মানে তারা ওই জিনিস ছাড়া, মানে তাদের এক ইমানদণ্ড আছে আর জান্নাতে 72 হুর আছে, এর বাইরে কোনো চিন্তা ভাবনা নাই। এই কেন্দ্রিক সকল চিন্তা, নারী কেন্দ্রিক। নারীরে কোথায় মারবে, ধরবে, ধর্ষণ করবে, আর ছেলে হলে, পুরুষ হলে বলাৎকার করবে। এই তো এরকম কোন একটা জিন পাঠিয়ে দিয়ে, যেহেতু নেতানিয়াহু জিন, কি বলে, পুরুষ, তো কি করা যেতে পারে? এরকম কিছু করতে পারে না। গুজরাট থেকে যদি হিন্দু জিন বাংলাদেশে চলে আসে, কোথাকার কোন মোল্লা খতিব তারে এই অবস্থা করে ফেলতে পারে? লোকটা দেখেন ঠেলার চোটে চিত হয়ে পড়ছে। মানে চিন্তা করেন যে এতই সে পীড়া, এতই তার বেদনা, চিত হয়ে পড়ছে। ভাই, এটা দেখে আমার খারাপ লাগছে। হাসাহাসি করা ঠিক হবে না। তো এই জিনিসটা কি নেতানিয়াহুর সাথে করা যায় কিনা, ট্রাম্পের সাথে করা যায় কিনা, নাকি তাদের কাছে শয়তানেরও অ্যান্টি শয়তান মিসাইল টিসাইল কিছু আছে? জি, আপনি যেভাবে বলছেন, ভেরি অনেস্টলি আমি মানে আমি পোস্টটা পড়লাম, মানে পড়ে এইটাকে রেসপন্স করার মতো মানে আমার কাছে ভাষা নাই। কারণ মানে সত্যি কথা বলতে, মানে ঠিক আছে, এদেরকে ডিল করতে মানে নিজেকে এত নিচে নামাই নিয়ে আসতে পারবো না যে এদের লেভেলে গিয়ে আসলে কোনো কথা বানায় বলতে পারবো। এটা মানে বুদ্ধির এতটা অপমান মানুষ হিসাবে জন্মানোর, এই পুরা আইডিওলজিটা, মানে পুরো কথাটা পড়লে। বাট এখানে আমি একটা অ্যালার্মিং জিনিস দেখি, এবং আমি একটু বলার চেষ্টা করি আমাদের অডিয়েন্সকে, গ্রেটার অডিয়েন্সকে, যে আলটিমেটলি দেখেন, আপনারা আমাদের সবগুলা কথায় সাবস্ক্রাইব করেন, মানে সাবস্ক্রাইব ইন এ সেন্স অফ, মানে বিশ্বাস করেন, মানেন, এটা সেই চ্যানেল সাবস্ক্রাইব না। আমাদের কথাগুলো মানেন না মানেন সেটা ভিন্নতা থাকবেই, বাট আপনার ন্যূনতম বুদ্ধিমত্তা হারায়েন না। কেন? প্রবলেমটা হলো, আপনি যখন ধর্ম এবং ধর্মান্ধতা এই জিনিসটা আসলে একটা এটার সাথে ইন্টারটুয়াইন্ড ইন এ সেন্স। কারণ হলো, আপনার হালকা একটু জরিপটা দেখায় ফেলি কতটা অ্যালার্মিং। অনেকে মনে করতে পারেন আমি মজা করছি। এখানে রিয়্যাক্ট পড়েছে কত? রিয়্যাক্ট পড়েছে 20,000। এই 20,000 রিয়্যাক্টের মধ্যে দেখুন 7.6K, মানে প্রায় 7,600 মানুষ এখানে কান্নার ইমোজি দিয়েছেন। 6,300 মানুষ লাইক দিয়েছেন, মানে এটাকে সাবস্ক্রাইব করে, এটাকে সে স্বীকার করে। তার মানে 6,000 মানুষ হাহা দিয়েছেন, অর্থাৎ 16,000, 20,000-এর মধ্যে 16,000 মানুষ এটি বিশ্বাস করেছেন। 6,000 মানুষ তাদের এই ভণ্ডামি বুঝতে পেরেছেন, অর্থাৎ বিশাল একটা সংখ্যার মানুষ এই ধরনের মানে খুবই সস্তা স্টুপিডিটিকে তারা সাবস্ক্রাইব করেছে। এটা অ্যালার্মিং কিন্তু। আমি এই জায়গাটাতেই বলতেছি, আপনি দেখেন, আমি বুঝি যে স্পিরিচুয়ালিটি বা বিশ্বাসের জায়গাটা একটা মানুষের আসলে বেঁচে থাকতে হলে আমরা অনেক কিছুই ডিল করি, আমাদের অনেক দুঃখ, কষ্ট, বেদনা, ফ্রাস্ট্রেশন অনেক কিছু থাকে। সেই জায়গায় স্পিরিচুয়ালিটি ইজ এ বিগ রিলিফ। অনেকের জন্য এটা একটা বেঁচে থাকার ক্ষেত্রে বিগ রিলিফ। বিশেষ করে আমার মতো যারা নাস্তিকতা চর্চা করে বা নাস্তিক, বা তাদের ক্ষেত্রে এই জায়গাটা আসলে প্রবলেমেটিক। আমাদের আসলে ওই স্পিরিচুয়ালিটির বিলিফটা ওইভাবে কাজ করে না যেটা আপনি যেভাবে বলতেছেন। বাট এখানে একটা প্রবলেম আছে, রেড ফ্ল্যাগ আছে। কেন বারবার এই ধর্মীয় বিশ্বাস এবং ধর্মান্ধতাটা কেন ইন্টারটুয়াইন বলি? আপনি যখন ধর্মের ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য রিলিজিয়াস, বিশেষ করে আব্রাহিমিক রিলিজিয়ন, কোরআনিক বা বিবলিক্যাল স্ট্রাকচারে যদি আমরা যাই, ইটস মোর অ্যাবাউট সাবমিশন। যখন আপনি সাবমিশন করবেন তখন
আপনি আপনার কনসাসনেসকে একরকম স্যাক্রিফাইস করে আপনি নিজেকে সাবমিট করেন। এতে কি হয়, আজকে আপনাকে প্রথমে ইভেনচুয়ালি আপনাকে বিভিন্ন ধরনের ন্যারেটিভ দিয়ে হ্যাবিচুয়েট করা হবে, যেগুলোর বিভিন্ন জায়গায় যুক্তি কাজ করবে না। কারণ আপনি যদি রেশনাল যুক্তি কাজ করে, আপনাকে দিয়ে সবাই তার স্বার্থের সবকিছু করাই নিতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং হিজামা এবং রুকাইয়ার বিষয়টা আমি বলি, ওটা ছিল নবাবী রুকাইয়া অ্যান্ড হিজামা সেন্টার। আমি এই টার্মিনোলজিগুলোর সাথে খুব পরিচিত, তাই আমি রিডিংটা পড়তে পেরেছিলাম। রুকাই এই যুগে এসে আপনি এই পেজগুলো না আপনাদের সবার প্রিয় পরিচিত, যার পক্ষে আমি অনেক লিবারেল সেকুলার লোককেও আসলে ভিতরে ভিতরে সালাফি তারা লোককে কথা বলতে দেখছি, তারাও কিন্তু করে। আহমদুল্লাহ নামে যে ভদ্রলোক আছেন আসুনা ফাউন্ডেশনে, সে কিন্তু রুকাইয়ার ভালো ব্যবসা করেন, তার বিশাল ইনকাম, ট্যাক্স ফ্রি ইনকাম। এবং আপনাদের ধর্মবিশ্বাসকে ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ এদের এবং এগুলো ট্যাক্স ফ্রি ইনকাম। আমি আপনি একটা জিনিস খেয়াল করেন, এই বিশ্বাসগুলো কেন একটা রাষ্ট্রের জন্য প্রবলেমেটিক। টার্মিনোলজিগুলো দেখেন, কি কি ক্লিনিক্যাল টার্ম, ডায়াগনোসিস, ক্যান ইউ ফ্রিকিন বিলিভ ইট দ্যাট আ রুকাইয়া সেন্টার ইজ সেইং দ্যাট আই হ্যাভ ডায়াগনোজড আ ডিজিজ? ক্যান ইউ বিলিভ দ্যাট? এবং এইটা কেন অ্যালার্মিং, কারণ অনেক বাচ্চার মা বাপ এগুলোতে বিশ্বাস করে। ছোট বাচ্চাকে প্রপার মেডিকেল অ্যাটেনশন না দেখায় রুকাইয়া হুজুরের কাছে নিয়ে যাবে, আর রুকাইয়া হুজুর, আমি আর ওই পার্টটা গেলাম না, আমি আর ওই পার্টটুকু আলোচনা করলাম না, আমরা জানি ছোট বাচ্চাদের সাথে হুজুররা কি করেন। সো আলটিমেটলি এগুলো কিন্তু খুব অ্যালার্মিং। আপনারা বিশ্বাস বা স্পিরিচুয়ালিটির চক্করে পড়ে কত বাজে রকমের নিম্ন স্তরের ধর্ম ব্যবসার ফাঁদে পড়তেছেন, এই জিনিসগুলো দেখেন। এইটা পৃথিবীর কি কিভাবে একটা জিন হিন্দু হইতে পারে, জিনের আবার ধর্ম কি? এবং এই জিনিসগুলো আপনারা বোঝেন, আমি জানি না, অবশ্যই বোঝেন, কিন্তু কেন আমল করতে চান না, কেন এই জিনিসগুলোর উপর আপনারা আর একটু ক্রিটিক্যাল স্কেপটিক্যাল হন না? আপনাদের ইমান নিয়ে টানটানি পড়বে, তাহলে বুঝেন ইমানের ভিতরেই ফাঁক আছে নিশ্চয়ই, নাহলে আপনাদের কাছ থেকে ইটস অ্যাবসলিউটলি মানি। ভাই, যে দেশের পোলাপান মদ হারাম মনে করে বাবা খেয়ে মরে যায়, পাগলামি করে, উন্মাদনা ছড়ায়, বিকৃত যৌনতা, তাদেরকে আপনি যে দেশে এমএলএম এর মতো ফ্রড বিজনেস, আর রফিকুল আমিনের ডেস্টিনির মতো গাছ বিজনেস খাড়ার উপরে এগুলো চলে, চরমনাই পীরের খোলা এইময় কর্পোরেশন লিমিটেড, যেগুলো ভাওতাবাজি প্রতিষ্ঠান চলে, সেখানে এগুলো চলবে না কেন? একটু মনে করাই, আহসান হাবিব পেয়ার নামের একজন লোক ছিল যে এরকম একই স্টাইলে তাবিজ বিক্রি করতো, বিভিন্ন লোককে ছাড়াতো, তারপরে বিভিন্ন নারীদের সাথে ব্যক্তিগত ভিডিও টিডিও রেকর্ড করে সেগুলো ধরা পড়ার পরে বলেছিল এগুলো এডিট করা যায়। তারপরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যে চিৎকার করেছিল যমুনা টেলিভিশনের সামনে। মিজানুর রহমান আজহারী একই দোকান খুলেছে। দেখেন, মানুষের এই যে মুসলমানদের কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। দেখেন, শিক্ষা ও স্বাবলম্বী সমাজ নির্মাণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রয়েছে হাসনা বা কিছু একটা এরকম একটা ফাউন্ডেশন, এরা খোলে অনেক নামে, হাসানা ফাউন্ডেশন। হ্যাঁ, তো এরা দেখেন, আমার পড়তে অসুবিধা হয়, কারণ বাংলার সাথে এই উচ্চারণগুলো সাংঘর্ষিক। এরা তো আগে খুদাও বলে না, এখন বলে আল্লাহ সুবহানু তাআলা, আর এবং আগের খুদা হাফেজের জায়গায় আল্লাহ হাফেজ। হ্যাঁ, রমজান বলে না, রামাদান, এরকম করে বলে। ভাই, এগুলোর সাথে তো আমার তো এই উচ্চারণে আমি অনেক বেশি বাংলাভাষী বাংলায় যাওয়ার চেষ্টা করছি। তো দেখেন, তারা এখন এই ধান্দা শুরু করেছে কি, এতিমদের নামে টাকা তুলছে। জাকাত এখন আপনি আর আপনার আশেপাশে জাকাত দেওয়ার তো বিধান আছে রে ভাই। গরিব, আপনার এলাকায় গরিব নাই, আপনি এখন দিবেন ওই মিজানুর রহমান আজহারীদের। কত বড় অমানুষ হলে পরে গরিবের যে হক সেটা পর্যন্ত তারা খেয়ে ফেলছে। আপনি তো যে দেখবেন না সে টাকা দিচ্ছে কিনা। যেমন আপনি দেখেন নাই এই জুলাই জঙ্গিরা যখন বন্যার নামে টাকা তুলছিল, ত্রাণ দেবে বলে, সব টাকা মেরে দিছে। ওকে, যে ইসলামের নামে তারা পারলে নর্দমা থেকে, এমনকি টয়লেট থেকে পয়সা তুলে ওরা খাবে, এই অবস্থা আর কি। ওই যে আহসান হাবিব পেয়ার থেকে এই জাকাতের বিষয়টা আমি একটু বলি, আপনারা একটু কমন সেন্স ইউজ করেন। আমি ইভেন যারা মডারেট মুসলিম আছেন, যারা ইসলামের ব্যবসা করেন, তাদের নিয়ে আসলে কিছু বলার নেই। আপনারা জেনে শুনেই ব্যবসাটা করেন, জাকাতের ব্যবসা। সুতরাং আপনি জানেন আমি কি নিয়ে কথা বলতেছি, তো আপনি আমার সাথে একমত হবেন না, আই আন্ডারস্ট্যান্ড ইট। বাট আপনাদেরকে একটা কথা মনে করে দেন, ওই যে ফিলিস্তিনের নামে টাকা তুলতো,
ফিলিস্তিনের নামে টাকা তুলতো না? হ্যাঁ, আমি ফিলিস্তিনে তো আসতেছি, টাকা আমি ওই পুরো জি, বিষয়টাতে আসতেছি, জি, please। আসতেছি। জাকাত হলো, জাকাত প্রথমে আসি, যে কোনো একটা রাষ্ট্রীয় ব্যবস্থা একটা ট্যাক্সেশন সিস্টেম থাকে। জাকাত ছিল একটা ইসলামিক ট্যাক্সেশন সিস্টেম। সেটার যাদের অ্যাসেট আছে, এই জন্য জাকাতের ক্যালকুলেশন দেখবেন যে একটা সার্টেন অ্যাসেটের পরে অ্যাসেট থাকলে আপনি জাকাত দিবেন। আপনি অলরেডি ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু আ ডিফারেন্ট মানে ট্যাক্সেশন সিস্টেম। আপনি যে দেশে আছেন ইনকাম ট্যাক্স দিচ্ছেন, এটা দিচ্ছেন, আপনি অলরেডি ট্যাক্সেশন সিস্টেমে আছেন, তারপরও আপনাকে জাকাত দিতে হবে। এই আর্গুমেন্টটা তৈরি করা হয়েছে যেন জাকাত ফাউন্ডেশনের নামে আপনার টাকাগুলো নেওয়া যায়। আমি আপনাদেরকে খুব সিম্পলি বলে যাই, আল্লাহর তো এত টাকার দরকার নাই, মানি ট্রানজ্যাকশনের তো আল্লাহর দরকার না। আল্লাহ যদি অমনিপটেন্ট, অমনিসেন্ট, মানে অমনিপ্রেজেন্ট, ইফ ইউ থিঙ্ক ইন দ্যাট ওয়ে, হি ডাজন্ট নিড এনি মানি। সো আপনি টাকার জিনিসটা অফ করে দেন, দেখবেন হুজুরদের ইমান, এই ধর্ম ব্যবসাদের সব কিছু ধরে পড়বে। আমরা সিকিউরিটি স্টাডিজে একটা কথা বলি, ইফ ইউ ওয়ান্ট টু মানে ফাইন্ড আউট দ্য মেইন কালপ্রেট, ইউ হ্যাভ টু ট্র্যাক দ্য মানি ট্রেল। আপনি টাকার ট্রেল খুঁজবেন, আপনি দেখবেন আসল কালপ্রিট খুঁজে পেয়ে যাবেন সব জায়গাতেই। সো আলটিমেটলি এই জাকাতের নামে, এই যে ফাউন্ডেশন করে জাকাত দেওয়া, আপনি কেন জাকাত এইভাবে এই ফাউন্ডেশনকে দিবেন? আর আপনি যদি জেনুইনলি মনে করেন যে আপনি ইমান আনতে চান, তাহলে মানে অলসতা কেন করতেছেন? আপনি কি জানেন একটু অলসতা, আমি অনেক মুসলমানকে দেখছি আসাদ ভাই, যারা সামান্য অলসতার কারণে এই বিশ্বাসে সাবস্ক্রাইব করে বসে আছে, যে একটু নাড়াচাড়া দিয়ে, একটু ব্রেনটা চালায়ে, একটু খুঁজে ঘেটে আমাদেরকে একটু দেখতে হবে যে জিনিসটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এই কষ্টটা করতেও রাজি না। না না, আমি একটা বিশ্বাস নিয়ে বসে আছি, এটা থেকে নড়া যাবে না। আচ্ছা হইছে তো, আমি তো দিছি, আমি আমার নিয়ত ঠিক রাখছি, ঠিক আছে, তাহলে কালকে থেকে আসাদ নূর, আশফাকুর রহমান, আমাদেরকে আপনি নিয়ত ঠিক রেখে দেন, আমরা সেই টাকা দিয়ে পার্টি টার্টি করি, মটট খাই, আপনার তো নিয়ত ঠিক আছে। তো এইসব যুক্তিও দেখান আপনারা, যুক্তি এইসব আপনিও জানেন, আমাদেরকে দেওয়ার দরকার নাই। আমি জাস্ট এমনি ফান করে বলছি, উই ডোন্ট নিড এনি ওয়ান্স মানি, বাট মানে ডোন্ট গিভ ইয়োর মানি নেম অফ রিলিজিয়ন। এবং আলটিমেটলি আবারও একটু ইরানে ফেরত চলে আসি, আমাদের আজকের মেইন আলোচ্য টপিকে। ইরান তার এই রেজিম ধরে রাখতে চায় কেন? শিয়া সম্প্রদায়ের মক্কা তো ইরান, এটা তো আপনাদেরকে বুঝতে হবে। শিয়া সম্প্রদায়ের কতগুলো এস্টাবলিশড, মানে মানে সুন্নি সম্প্রদায়ের যেমন সৌদি, শিয়া সম্প্রদায়ের তো ইরান। তো ইরান তো চায় তাদের এই থিওক্রেটিক, তারা কেন গাজাটা দখল করতে চায়, কেন তারা গাজার চেয়ে বেশি জেরুজালেম দখল করতে চায়? কারণ ইসলামের তারা তো প্রথম কাবাও কেবলা, দখল সো করতে কল, গেছিল। তারা তো কাবাও হ্যাঁ, দখল করতে গেছিল 1917 সশস্ত্র। আমি তো সেই দিন, আমি এই যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার পরে আমি একটা ছবি দিয়েছিলাম ফেসবুকে, আপনি যদি মনে করেন যে শেয়ার করবেন করতে পারেন, বাট আমি বলেছিলাম যে মানে প্রবলেমের যে গোড়াটা, সেটার কোঅর্ডিনেটটা দিলাম, প্লিজ লুক আফটার, মানে টেক কেয়ার অফ দিস। মজার কাহিনী হলো, মানুষজন আমাকে গালি গালাজ করছে, হ্যাঁ আমেরিকা যদি তোকে মারে। আরে ভাই, আমি তো আমেরিকাকে কাবার কোঅর্ডিনেট, কেউ যদি কাবায় আক্রমণ করে সেটা ইরানই করেছিল, ইরানই করবে। এদের অলরেডি কাবায় আক্রমণ করার রেকর্ড আছে, 1979-এই করেছে। আপনারা একবার দেখেন, লাস্ট হোয়েন কাবা ওয়াজ অ্যাটাকড অ্যান্ড বাই হুম, প্লিজ চেক ইন টু দ্যাট। আপনারা তো নিজেদের মানে যেই জিনিসটা বিশ্বাস করেন, যেই জিনিসে সাবস্ক্রাইব করেন, সেইটার প্যাথোলজিও দেখেন না, মানে সেটারও কি চলতেছে, কি বিশ্বাস করতেছি, উই ডোন্ট ইভেন নো অ্যাবাউট দ্যাট, উই আর সো লেজি। এতে আপনি মিস ইউজ হচ্ছেন, আপনার হার্ড ওন্ড মানি, কি হাসানা ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশন, এগুলোর নামে পাচার করা হচ্ছে। আজ পর্যন্ত মানে এই যে ওখানে যে স্কুল ব্যাগটা দেখাচ্ছে, ট্রাস্ট মি, সেই স্কুল ব্যাগেও তারা তাদের এই ফান্ডিং মেকানিজমটা ভাল লাগে। নিজেরা যে ন্যারেটিভ বিল্ড করছে, যে আইডিওলজি প্রচার করবে, সেটার জন্যই আপনার কাছ থেকে টাকা নিবে, নিয়ে মানুষকে সেই আইডিওলজিতেই কিছু ছেলেপেলেকে পড়াবে। এমন না যে সেই ছেলেকে পড়ায় ডাক্তার বানাবে, আসুনা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার বানাবে, নো, এরা ডিজিটাল মার্কেটিং এর নামে বট বাহিনী তৈরি করে, জানেন? আপনি দেখেন বাংলাদেশের মাদ্রাসা এবং ইসলামিক এই যে সালাফি যে নেটওয়ার্ক গ্রুপগুলো আছে, প্রচুর ডিজিটাল মার্কেটিং এর উপর কম্পিউটার লার্নিং সেন্টারের নামে ওরা বট তৈরি করাইছে, সব বট ফার্ম বানানো হয়েছে। এরা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি বট ফার্ম করে। শুধু বট টট বানাক, সেটা সেটা তো, এটা যদি আমরা একটু দেখি প্রিয় দর্শক,
আপনারা হয়তো আটকে উঠবেন, একটা ঘটনার সাক্ষী আমরা হই, এগুলো আর গোপন রাখা উচিত না। মানে আমরা তো গোপন রাখি না, যারা গোপন রাখে তাদের গোপন রাখতে দেওয়া উচিত না। শুনি তো এই নারীর কথা, এখানে মাইক্রোফোনগুলো খেয়াল করবেন, এগুলো আমাদের বানানো না। সংবাদ সম্মেলন করে এই নারী, এই শিশুটি বলছে, শুনুন। ডাইকা বলছিল যে এবং আপনি জানাবেন যে আপনারা শুনতে পান কিনা। আমি তো মাদ্রাসা আসছে অনেকদিন ধরে, যদি কখনো কখনো কোনো গায়ে টাচ করতে হতো, কারো টেকা ছিল কি আপনার খাজেলকে মাফ করে দিলে ভালো হতো। হুজুর যখন বললো যে তুমি বসো, তারপর তখন আমি বসছি, তখন হুজুর বললো যে আমার বয়স কত। আমি তখন চলতেছে, ছাত্রী যার আগে বলবো না, ছাত্রী যার পরে বলবো। আমি বললাম যে হুজুর ছাত্রী যার পরে বলে ভালো হয়। তারপর ছাত্রী সবাই চলে রাখলাম, হুজুর বললো যে আপনি সত্য কথা বলবা। আমি বলছিলাম জি। তখন হুজুর মা বলছে যে তুমি কারা পছন্দ করো। আমি তো বলছিলাম যে হুজুর আমি তো কেউ পছন্দ করি না, বলে সত্য কথা বলবা, আমার সব প্রমাণ আছে। আমি বলছি সত্য কথা বলতেছি, আমি কেন পছন্দ করি না। তারপর আমি বলে নাকি আমার কানে মতো চর মারছি। তখন আমার বাধ্য হয়ে বলতে হয়েছে। তারপর আবার জিজ্ঞাসা করতে তুমি কার লজ্জা ইসনার হাতাহাতি করছো, আর তোমারটা কি হাতাহাতি করছি। তা আমি বলি না যে হুজুর আমি এগুলো করি নাই। আর বলছি যে তুমি কার সাথে একসাথে গোসল দিছো, আবার কার ইমি করছো এগুলা। তারপর আমি এগুলো কি বলছিলাম হুজুর আমি তো এগুলো কিছু করি নাই, আপনি আমার কি জিজ্ঞেস করতেছেন। সত্য কথা বলবি, তুই তো করে কথা বলছি। আমি বললে দেখি আমার চর মারছি। তারপর বাদ দিয়ে বলতে হয়েছে। তারপর আবার বলছিল সকাল আবার ডাকমু। তারপর সকাল আবার এগুলো বলছে। তারপর বলছে তোমার গামছা আছে, আমি তো আবাসিক থাকি। বলছে তোমার গামছা আছে। আমি বলছিলাম যে হুজুর জি। তারপর বলে যে গামছা না যাবো আমি জানো মেয়ে। তারপরে মিজান বড় খুলে আমি বলছিলাম যে হুজুর এগুলো করা আছে না করে পেলো, আর মাফ করে দাম, আমি আর জীবনে এগুলো করবো না, কে মাফ থেকে মিজান বড় খুলে যা। তারপর মিজান বড় খুলে গেছি। তারপর হুজুর বলছে চোখ বান্ধু, আমি বাদ দিই নাই, বান্ধি নাই, তারপর বাধ্য হয়ে বাঁধতে হয়েছে। হুজুর অনেক জোর করছে। তারপর আমি বাঁধছি, তারপরে সে পেন খুলে ওরকম করছে। একটা মেয়ের করছিল, মিফসা ওরা চুমা দিচ্ছিল। মানে আমার চাষা বোন বলছিল কিতাবখানায় পরে ওরা ফোন দিয়ে পেশা আনছে। তা বলছে যে ওই তুমি তোমার ফোন দিলাম, তুমি পুরা শরীর উলঙ্গ হইয়া বা তুমি বলবো যে এই অঙ্গের তারা আমি পুরুষ মানে টাচ করছি, এগুলো বলবাম। কিন্তু কেউ তো জানা যে কি। তারপর ওরা এগুলো কইরা তা হুজুর বলছে যে হুজুর জানলো কি ভাই যে ওরা করে নাই। তা হুজুর বলছে আবার যা করো। তারপর ওরা বাধ্য হয়ে এগুলো করছি। আর একটা মেয়েরে বলছিল তোমার কেমন পছন্দ হয়, এটা আমি বলছি মনে হয়। আর একটা মেয়ের বলছিল যে তোমার কেমন পছন্দ হয়, মেয়ের বলছে যে জিনান আপু। বলছে আপনারও পছন্দ, আপনার বয়স কত, আমার বয়স কত। সেই মেয়েরা বলছে তোমার ভাইয়ের বয়স কত, বলছিল 30। তোমার বাবির বয়স এলো 20। তোমার ভাই আর বাবির বয়স 10 বছরের পার্থক্য, আর আমার আর তোমার 11 বছরের পার্থক্য, তার সমস্যা কি। সে বললো যে ওই আপনি আমার কিসের জন্য ডাকছেন সেটা বলেন, আমি বাসায় যাবো, দেরি হয়ে গেতেছি। আমি প্রথমে গেছিলাম যে হুজুর আমি তো মাদ্রাসা আসছে অনেকদিন ধরে, যদি কখনো কখনো কোনো গায়ে টাচ করতে হতো, কারো টেকা ছিল কি আপনার খাজেলকে মাফ করে দিলে ভালো হতো। হুজুর যখন বললো যে তুমি বসো, তারপর তখন আমি বসছি, তখন হুজুর বললো যে আমার বয়স কত। আমি তখন চলতেছে। 11 বছরের একটি শিশুকে কি করেছে তার শিশুটির মুখ থেকে শুনলেন। এই হচ্ছে তারা পয়সা নিয়ে কি বানায়, তারা পয়সা নিয়ে মাদ্রাসা বানায় আবাসিক, সেখানে ছেলে শিশুদেরকে বলাৎকার করার ঘটনা যদি আপনি এখন এই মুহূর্তে গুগলে সার্চ করেন, হাজার হাজার সংবাদ পাবেন। মাদ্রাসায় শিশু বলাৎকার, এটা জানে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। আর 11 বছরের একটা মেয়েকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করেছে, তার সহপাঠীদের ধর্ষণ করেছে, নগ্ন করে ভিডিও ধারণ করেছে। এইটা হচ্ছে তাদের অর্থ সংগ্রহ, এবং সেগুলো কোথায় কোথায় ব্যয় করে, কিভাবে ধর্ষণের কারখানা তৈরি করে। আশফাকুর রহমান ভাই, আমি দুঃখিত যে এরকম একটা প্যাথেটিক জিনিস আমাদের দেশে ঘটে, দেখাতে হয়, আমাদের কিছু করার থাকে না। আশফাকুর রহমান ভাই, আপনাকে কোনো কারণে শুনতে পাচ্ছি না, একটু জি সরি মিউট হয়ে গেছিলাম, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। না, আমি বললাম যে আলটিমেটলি এই জিনিসটা আমাদের জন্য কতটা দুঃখজনক ইন এ সেন্স হলো, মানে আমি এই জিনিসটাকে শুনে, দেখেন আলটিমেটলি আমাদেরও তো মানে এরকম সেম বয়সী বাচ্চা কাচ্চা বা মা বোন ভাই বোন এগুলো আসছে। জিনিসটা দেখে আমি মানে পুরা বিষয়টাতে মানে কি বলবো, মানে কিভাবে বলবো। এবং দেখেন আমি এটা নিয়ে বেশ কয়েকবার বলছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো মানে আলটিমেটলি আপনার ধর্মীয় সেন্সটাকে ব্যবহার করে আপনার সন্তানকেই লুটপাট করার
একটা মানে খুব নোংরা একটা সিস্টেম। আপনি মানে এই প্যারালাল সিস্টেম রাখলে একটা সমাজ ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। আমাদের সমাজে বর্তমান যুগে এসে যেখানে সবাই আমরা একটু সামনে আগানোর কথা চিন্তা করতেছি, সেখানে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আপনি মানে হুজুররা মনে করেন এই ধরে ধরে এইগুলা জিনিস করে বেড়াচ্ছে। সো আলটিমেটলি দিস ইজ নট সামথিং ভেরি গুড অ্যাবাউট। আমি 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 অ্যাকচুয়ালি স্পিচলেস। আমি মানে এগুলোটা আই ডোন্ট ইভেন নো হাউ টু রেসপন্ড। এক্স্যাক্টলি, আমরা মানে এগুলো দেখি, শুনি, তারপর আবার ভুলে যাই, কারণ এই বিষয় নিয়ে অতটা আমাদের কি, আমাদের তো আর সন্তান না, এটা ভাবি আমি তো সেফ আছি, কিন্তু কেউই সেফ না এদের কাছ থেকে। এবং এই যে উন্মাদনা, এবং এই এই দলই কিন্তু মাদ্রাসায় পড়ে, এবং তাদের মধ্যে আমি বলবো যে মাদ্রাসায় পড়ে যারা শিক্ষার্থী তারা তো ভিকটিম। তারা বড় হয়ে কি করে, তারা বড় হয়ে উন্মাদে পরিণত হয়। তাদেরকে দিয়ে তেঁতুল হুজুর রাস্তাঘাটে পাঠিয়ে দেয়। তারপরে ওই শাপলা চত্বরের অবস্থা দেখেছেন, তাদেরকে মামুনুল হক সে 501-এ গিয়ে ফুর্তি করে অন্যের বউয়ের সাথে, আর রাস্তায় তাদের শিক্ষার্থীদের পাঠিয়ে দেয়, তাদের জীবন যায়। এরা একইভাবে দেখেন এই যে ইরানকে কেন্দ্র করে আমরা এই যে ইরানের অবস্থান, সেইখানে দেখেন তারা তাদের উন্মাদনার একটা ব্যাপার, যে তারা গিয়ে বিভিন্ন লাইভে কমেন্ট করে যে ইরানে যুদ্ধে যাবে। একজন শিক্ষক সম্ভবত তিনি, আমি জানি না তো ওনার পরিচয়, তিনি একটা ভালো উত্তর দিয়েছেন। আমরা এই স্বল্প দৈর্ঘ্যের এই ক্লিপটা একটু শুনি। আমি বাংলাদেশ থেকে ইরানে গিয়ে যুদ্ধে যোগ দিতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি বাংলাদেশ থেকে ইরানে যান, মনে করেন যে আপনি হচ্ছে ইরানে গিয়ে একটা মিসাইলের সাথে নিজেকে জড়ান, তারপরে সেই মিসাইল যেখানে যে নিক্ষেপ হবে সেখানে গিয়ে আপনিও পড়েন যুদ্ধে যোগ দিবে। আপনার ডাক দিছে ইরান যুদ্ধে যোগ দেওয়ার জন্য, বলছে বাংলাদেশ থেকে ইরানে যাবে যুদ্ধ। বাংলাদেশে আপনার আশেপাশে প্রত্যেকদিন যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধগুলো করেন না? জীবন মানে যুদ্ধ বাংলাদেশে, আপনি সেটা করেন। আপনি বাংলাদেশে 5টা মানুষের জন্য কাজ করেন, যুদ্ধ করতে যাবে ইরানে, কাম নাই। তো এটা একটা ভালো মানে চিত্র বাংলাদেশের, যে এদের কাজ নাই কাম নাই, এই ধরনের জিহাদি জজবা ভেতরে, শুধু মারবো মারবো মারবো, এই মোরাল পুলিশিং রাস্তাঘাটে, মানে যা ইচ্ছা তা হয়, এবং এগুলোর কোনো প্রতিক্রিয়া হয় না। মানে আপনি যদি দেখেন, আমি আরেক কয়েকটা জিনিস ইনক্লুড করি, তারপর আপনি ইরান দিয়ে যদি আমাদেরকে আরেকটু সমৃদ্ধ করতেন। কয়েকটা ঘটনা দেখে আসলে এই গোষ্ঠীটা এখান থেকে আসে। দেখুন, পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন করে, তারা ইরান নিয়ে কাঁদে, তারা ফিলিস্তিন নিয়ে কাঁদে। আরে বেটা, তোর দেশের মানুষকে তুই নির্যাতন করতেছিস, সেটা তো তোর রেসপন্সিবিলিটি। দেখেন, আমাদের পাহাড়ি আদিবাসীরা বা এই নারীরা, আমি বলবো নারী থেকে শুরু করে সকল নারী, এই নারী একজন দৃষ্টান্ত। গার্মেন্টসে চাকরি করেন তিনি, ভিন্ন ধর্মের। তাকে দেখুন না খাইয়ে রেখে দেখুন কিভাবে, মানে এই সমাজ, মানে পুরুষতান্ত্রিক সমাজ, এই মোল্লারা এই পুরুষ তৈরি করে। দেখেন, সুপারভাইজার ভাই, আজকে আমার ছুটি দেন। সকালে 5টা বাজে আইছি না, 4টা বাজে আসা দরকার তোমার। 12টা বাজে ডিউটি পালাম। কাম করো না, হ্যাঁ কাম করি, সেই সকালে আইছি, খিদে লাগে না, ভাত খাইনি সারাদিন। না হলে পরে যাইবা, ঠিক আছে? আজকে আমার ছুটি দাও। কামলা করতে কারা যাইবে? ওভার টাইম লাগবো না, আমার ছুটি দিও। সকালের ভাত খাই। কাজ করতে হইবে। ও ভিটম্যানের কাজ আছে, ভিটম্যান কাজ। সারা জীবনে ছিটম্যান যায় না। আরে আমাদের এই আদিবাসী বোন, তিনি এই ভিডিওটি রেকর্ড করেছেন পরিস্থিতি বোঝানোর জন্য। আবার দেখুন, টাঙ্গাইলের মধুপুরে সেখানকার আদিবাসী গারোদেরকে উচ্ছেদ করা হচ্ছে। দেখুন, এই নারীরা কাঁধে শিশু নিয়ে তার ভিটামাটি রক্ষার চেষ্টা করছেন, সশস্ত্র আর্ম ফোর্স। এই বাংলাদেশে দেখুন, এই ইসলামিক সন্ত্রাসীদের কাছে গিয়ে তারেক রহমান তাদের মাথায় হাত বুলিয়ে নারী বিদ্বেষী ভয়ঙ্করদের কাছ থেকে দোয়া নেয়, এবং এই যে তার ক্যাবিনেটে দেখুন নারীর সংখ্যা নাই বললেই চলে। তো এই যে নারীদেরকে দমন করা, শিশুদেরকে ধর্ষণ করা, ভিন্ন মত ভিন্ন ধর্মের মানুষের উপরে নির্যাতন চালানো, এমনকি যে দেখুন ইন্ডিপেন্ডেন্ট একজন নারী, তার নাম সামথিং কবির, তো তিনি রাস্তায় ভিডিও করছিলেন, এটি স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে কে কি পড়বে, কে কি চলবে, এটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। তো তিনি রাশিয়ান, সম্ভবত বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান হতে পারেন, মনিকা কবির সম্ভবত তার নাম। তো তিনি একটি ভিডিও করছিলেন। দেখুন এখানে একজন এই মোল্লা কি করে, দেখুন পানি মারছে তারা। আর এই যে ছেলেপেলেগুলো, এরা এই ইসলামিক শিক্ষার কারণে কতটা
কতটা অমানুষ হয়েছে। একই বাঙালি, একই গড়ন, একই বরণের আপনি ভারতীয়দের মধ্যে পশ্চিমবাংলায় এরকম বর্বর পাবেন না, এরকম নারী বিদ্বেষী পাবেন না। কিভাবে, কেন বাংলাদেশে এরকম, পাকিস্তানে কেন এরকম, আফগানিস্তানে কেন এরকম? খুবই সিম্পল উত্তর, ইসলামিক সন্ত্রাসবাদ। ওগুলো দেখুন, এক নারী কেন ভিডিও করবে, সেখানে গিয়ে এই বুড়ো পানি মারছে, তার অঙ্গভঙ্গি খেয়াল করুন। তুমি এগুলো করবা, এগুলো করবা, এগুলো বলছে, মানে তার তার বিরক্ত, সে বিরক্ত হচ্ছে, কেন ভিডিও করবে? বলছে আমি পানি মারিনি, অস্বীকার করতে গিয়ে তারপর বলছে আপনার শরীরে লেগেছে, তারপরে বলবে যে ময়লায় পানি মেরেছি। মানে নারীকে তারা ময়লা মনে করে, নারীকে তারা শস্য ক্ষেত্র মনে করে, সন্তান উৎপাদনের মানে যন্ত্র, যৌন মানে সেক্স টয় হয় না, এরকম মনে করে যে এরা মানুষ। কি অবশ্যই ইসলামিক আইন নারীদেরকে মানুষ মনে করে না, পুরুষের অর্ধেক মনে করে। মানে আপনি কে তাকে অর্ধেক করে দেওয়া, যেখানে তারা নারীর জন্মের কত বড় অকৃতজ্ঞ তৈরি করে এই ধর্মান্ধরা। এই মাদ্রাসা দেখুন, এই মোল্লা মাথায় টুপি দিয়ে রোজার দিনে সেইটা করছে, আবার তারাই বলে শয়তান বন্দী থাকে। তো এই এবং সামাজিক বুলি দেখুন, একজন টোকাই পর্যন্ত দেখুন সে এই নারীর দিকে কিভাবে তাকাচ্ছে এবং কেন তারে 2-3টা উত্তম মধ্যম দিয়েছে। যদিও এই উত্তম মধ্যম দেওয়ার আমি পক্ষে না, কিন্তু বাংলাদেশে তো আইন নেই, কে বিচার করবে? সেই নারী এখানে ভিডিও করছিলেন কেন? তার গায়ে ব্যাগ দিয়ে ধাক্কা মেরে, পারলে তো আরো অন্য কিছু করে। তো এইটা নিয়ে কিন্তু অনেক আলোচনা যে হ্যাঁ কেন এগুলো করেছে। এবং এই ইসলামিক সন্ত্রাসীরা তারা এই যে মাদ্রাসায় পড়ে বড় হয়ে কত বড় মিথ্যুক হয়, এটার একটা উদাহরণ দেখুন। আমি নাকি 19 সালে এই কথা বলেছিলাম যে জন্য কোন চোর ডাকাত সন্ত্রাসী যদি ধরতে পান পিটিয়ে মেরে ফেলবেন, কোনো বিচার হবে না। এ কথা কি আমি আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে যে এরকম কথা আমি বলবো? আমি আইন হাতে তুলে নিতে বলবো? যদি কোনো জায়গায় কোনো ডাকাত, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ ধরতে পারেন, জায়গায় ফেলবেন, কোনো বিচার নেই। দেখলেন তো জায়গা, মানে এদের তো পাগলা কুত্তা কামড়াইলে তো, পাগলা কুত্তা তো খারাপ না রে ভাই। পাগলা কুত্তা কামড় দিলে মানুষের বড় জোর, ওই যে জলাতঙ্কে আক্রান্ত কুকুর কামড়াইলে সেটা হইতে পারে, কিন্তু এইরকম মিথ্যুক তো একমাত্র ইসলামিক সন্ত্রাসবাদ। এই চিন্তা, এই যে